আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে ডক্টর ইউনূস। জেলা প্রশাসক সম্মেলন শুরু কাল, বিশেষ 4টি সহ মোট অধিবেশন 34, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নেই। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কার মধ্যে 3 জিম্মিকে মুক্তি দিল হামাস, ফিলিস্তিনি মুক্তি পাবে 369 জন। অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এই কথা বলেন কমিশন প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 3টার পর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এছাড়া জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে ছিলেন 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে 26টি দল ও জোটের প্রায় 100 জন রাজনীতিবিদ বৈঠকে অংশ নেন। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব কাউকে চাপিয়ে দেওয়া হবে না, এগুলো বাস্তবায়নের দায়িত্ব জনপ্রতিনিধিদের। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন। আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী করতে দিয়েছে। আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন, আল্লাহ মেহেরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা পালন করার জন্য। দর্শক, বৈঠকের বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী নূর আলম, তার কাছে জানবো সবশেষ তথ্য। নূর আলম, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে কিনা এবং বাইরে এসে রাজনীতিবিদরা কি বলছেন আমাদের জানাবেন। জ্যোতি, আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে 7 সদস্য কমিটির আজকে যে প্রথম ঐকমত্য কমিশনের আজকে যে প্রথম সভা, এই সভা শেষ হয়েছে। তবে এর কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী দল বিএনপির যে মহাসচিব, তার নেতৃত্বে যে 6 সদস্যের একটি প্রতিনিধি দল আজকের এই সভায় অংশগ্রহণ করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে গণমাধ্যমকে কিন্তু একটু ব্রিফ করেছেন। তিনি একটাই বলেছেন যে যত দ্রুত সম্ভব তাদের নির্বাচন বিষয়ে কথা বলেছে। তবে আপনি জানেন যে সকল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একটি বিষয় বলছেন যে এখন যে বিষয়টি সেটা হচ্ছে আগে যেটা সবচেয়ে আলোচিত ঘটনা সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন দেয়াটা আগে কথা বলছে। তবে সকল রাজনৈতিক দলের যে নেতাকর্মী, আপনি জানেন যে 26টি রাজনৈতিক দলের প্রায় শতাধিকে যে রাজনৈতিক ব্যক্তি কিন্তু এখানে আজকের এই প্রথম অধিবেশন, যে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বলেছেন যে 6 মাসের যে প্রথম অধিবেশন আজকে থেকে কিন্তু আসলে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই ঐক্যমতের যে সকল রাজনৈতিক কিছুক্ষণ আগে কথা বলেছেন ব্যারিস্টার আন্দালিবুর রহমান পার্থ এবং ববি হাজ্জাজ, প্রতিটি রাজনৈতিক দলের যে প্রধানরা তারা কিন্তু তাদের যে মতামত, অর্থাৎ ঐক্যমতের যে কমিশন তাদের মতামত পেশ করেছেন। তারা একটাই বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচনের পরই দেওয়ার কথা। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই কারণটি উল্লেখ করেছেন, কারণ তিনি একটা বলছেন যে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া হয় তাহলে এতে করে পরিস্থিতি আরো ঘোলাটে হবে, বিশেষ করে যে তৃণমূল পর্যায়ে যে যারা নির্বাচন হবে সেক্ষেত্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরির কথাও তিনি বলেছেন। যদি এর মধ্যে যদি জাতীয় নির্বাচন আগে দেওয়া হয় তাহলে একটি শক্তিশালী সরকার গঠন করবে এবং তা নিয়ন্ত্রণ করতে পারবে, এমনটাই জানাচ্ছিলেন আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও যে আরো বেশ কয়েকটি, তবে এখন পর্যন্ত কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে ফরেন সার্ভিস একাডেমিকে কেন্দ্র করে এখানে উৎসুক জনতা মানুষ রয়েছে, পাশাপাশি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে রয়েছে। তবে সবারই কিন্তু একটি যে সকল রাজনৈতিক দলগুলো একটা বিষয় বলছে যে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন দেয়া সহ কয়েকটি সুপারিশ তারা দিয়েছেন।
যদি এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির আজকে যে প্রথম ঐক্যমত্য কমিশনের যে আজকের প্রথম বৈঠক তার সর্বশেষ। নূর আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জেলা প্রশাসক সম্মেলন 2025 শুরু হচ্ছে কাল রবিবার। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের 1245টি প্রস্তাবের মধ্যে 354টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার সচিবালয়ের ব্রিফিংয়ে এইসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিশেষ 4টি সহ 34টি অধিবেশন রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতির ব্যস্ততার কারণে তার সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন নেই এবার। মিডিয়ার সহকর্মীবৃন্দ এবং আমার অন্য সহকর্মীবৃন্দ প্রতিষ্ঠিত হয়ে এই প্রতিষ্ঠান নানান চড়াই উতরাই পার হয়ে আমরা এই প্রতিষ্ঠান খুব উল্লেখযোগ্য। আপনারা তো চোখের সামনে দেখেছেন যে সকল। এবার ডেটল ও হারপিক অমর একুশে গ্রন্থমেলা। অর্ধেক সময় পার করলো এবারের অমর একুশে বইমেলা। আজ মেলা শুরু সকাল 11টার পরিবর্তে দুপুর 2টা থেকে, চলবে রাত 9টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে শুধু আজকের জন্যই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। দুয়ার উন্মুক্ত হওয়ার পরই লেখক পাঠকে মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। বিশেষ করে সরকারি ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর বেশ চাপ রয়েছে। এদের মধ্যে অনেকেই নিজেদের পছন্দের বই বেছে নিচ্ছেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় ও শেষ ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বাদাসর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় 9টি যৌতুকবিহীন বিয়ে। এর আগে ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে সকাল 10টা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম। এদিকে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জেরে আটক করা হয় একজনকে। আগামীকাল দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এইবারের বিশ্ব ইজতেমা। 3 দিনের এই পর্বে মাওলানা সাদ আহমেদ কান্দেলভির অনুসারীরা অংশ নিচ্ছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। শনিবার রংপুরে সংগঠনের প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি জানান, আগামী 17-18 ফেব্রুয়ারি লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর 11টি পয়েন্টে পদযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ 11 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 9:30টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির 2 তলায় 2 সন্তান নিয়ে ভাড়া থাকেন একজন। শবে বরাতের রাতে ওই বাসায় পিঠা তৈরি হচ্ছিল। এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কার মধ্যেই 3 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের 6ষ্ঠ ধাপে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি জায়গা থেকে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন আয়ার হর্ন, সাগুই ডেকলচেন ও আলেকসান্ডার সাশা ক্রোভনাভ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচল অবস্থায় এড়াতে মিশর ও কাতারের মধ্যস্থতার পর শনিবার স্থানীয় সময় সকালে বন্দীদের রেড ক্রসের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে 369 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন।
৮৩ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। এরপর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। শনিবার ভোরে তার জীবন অবসান ঘটে। ১৯৪২ সালের ২৫ জুন তৎকালীন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের পর সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি। তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত। তারুণ্যের উৎসব উপলক্ষে যুব কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্বের খেলা শুরু হয়েছে পল্টন ময়দানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। দেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত হয়েছে যুব কাবাডি অনূর্ধ্ব ১৮ বালক ও বালিকা প্রতিযোগিতা। ৮টি জোনে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩৩৯টি উপজেলা। বালক ও বালিকা মিলিয়ে দেশব্যাপী আয়োজনে অংশগ্রহণ করে মোট ৫২৯টি দল। ১৮ ফেব্রুয়ারি শেষ হবে জাতীয় পর্ব। ৭,০০০ খেলোয়াড় থেকে চূড়ান্ত করা হবে ৫০ জন ছেলে ও ৫০ জন মেয়ে খেলোয়াড়। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় টেনিস কমপ্লেক্সে দিনব্যাপী টেনিস কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। কার্নিভালে দেশের বিভিন্ন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। খেলা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করে। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে ডক্টর ইউনূস। জেলা প্রশাসক সম্মেলন শুরু কাল, বিশেষ 4টি সহ মোট অধিবেশন 34, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নেই। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কার মধ্যে 3 জিম্মিকে মুক্তি দিল হামাস, ফিলিস্তিনি মুক্তি পাবে 369 জন। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টা দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।